আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন সকলকে শুভেচ্ছা, পরবর্তীতে যারা শুনবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মনে হয় যে বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি ছাড়াও বাংলাদেশের বাইরে বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সকলেই দেশের গত কয়েকদিনের পরিস্থিতিতে খুব উদ্বিগ্ন অনেকগুলো কারণে। যে এই মুহূর্তে দেশে যা ঘটছে কিংবা আমাদের আন্দোলন সংগ্রামের আলোচিত মুখ এবং তরুণ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে যা দেখেছি সেটা স্পষ্টতই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিরাপত্তা এবং বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে আগামী নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে তাহলে নির্বাচন হচ্ছে কিনা বা হবে কিনা, নির্বাচন হবে কিনা হচ্ছে কিনা এটি আমার মনে হয় যে সন্দেহ সংশয়ের কথা আমরা সকলেই জানি। কারণ হচ্ছে যে আমাদের মতো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, আলাপ আলোচনা করি, স্বাভাবিকভাবেই দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সেখানে সকলেরই কমন কোশ্চেন যে ভাই নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তাটা কিছুটা থাকে, কিন্তু আবার বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন না হওয়ারও কোনো বিকল্প নাই। নির্বাচন হতে হবে এবং সেটা ফেব্রুয়ারিতেই হতে হবে। কারণ হচ্ছে নির্বাচন যদি ঘোষিত তারিখে 12ই ফেব্রুয়ারি না হয় তাহলে তারপরে রোজা, ঈদ, তাতে ধরেন আবার ওই এপ্রিল, সেখানে গরম, প্রতিকূল আবহাওয়া, নানান কারণে সেটা পিছিয়ে তাহলে প্রায় বছরখানেক আবার যেতে পারে। সেটাতে তো কেউই সমর্থন করবে না। এবং বর্তমান সরকারেরও শীর্ষ পর্যায়ের যা বলা চলে যে প্রধান উপদেষ্টারও একেবারেই বিশ্বস্ত এবং নিকটবর্তীয় উপদেষ্টারাও আমাদের সাথে ব্যক্তিগত পরিসরে যে কথাটুকু বলার চেষ্টা করছেন তাতে পরিষ্কার আমরা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সরকারও চায় যে নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে হয়। কারণ হচ্ছে যে এই অবস্থায় দেশকে অর্থনৈতিকভাবে টেনে নিয়ে যাওয়া কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন না হওয়ার আসলে কোনো বিকল্প নাই। তো চলমান এই পরিস্থিতিতে প্রার্থী, ভোটার এবং নাগরিকরা তাদের যে উদ্বেগ সেটি যদি সঠিকভাবে অ্যাড্রেস করা না হয়, সেই উদ্বেগ যদি সঠিকভাবে নিরসন করার চেষ্টা না করা হয়, তাহলে আগামীতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনটি কেমন নির্বাচন হবে, কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। কারণ হচ্ছে যদি নির্বাচনের আগে যারা নির্বাচন বানচাল করতে চায়, পতিত স্বৈরাচারী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, এবং দেশের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে যারা ফায়দা নিতে চায় আর একটা 111 সৃষ্টি করতে চায়, তাদের তৎপরতা তো থেমে নেই। সেটা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া পরিষ্কার। একজন তরুণ যুবক, তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান নয়, তিনি বলা চলে যে ক্ষমতায় আসার মতো কেউ নয়, এরকম একজন প্রতিবাদী তরুণ, একজন ইন্ডিভিজুয়ালকেও আসলে এইভাবে ঢাকা শহরের মতো একটা ব্যস্ত সড়কে, পল্টনের এই বিজয়নগরে গুলিবিদ্ধ হতে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে এরকমের ঢাকা শহরের মতো একেবারেই বলা চলে আপনার চতুর্দিক থেকে যেখানে নজরদারি, কারণ কোনো না কোনোভাবে ক্যামেরা, বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকেই, সেক্ষেত্রে এরকমের প্রকাশ্য দিনের আলো এরকম একটি ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে গেল। এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে যে তাতে আমাদের বিশেষ এই সহকর্মীকে, সহযোদ্ধাকে গুলি করে সন্ত্রাসীরা নিরাপদে ভারত পালিয়ে গিয়েছে। এখন নিরাপদে পালিয়ে গিয়েছে কিনা দেশে আছে সেটি গোয়েন্দা সংস্থার, আইন শৃঙ্খলা বাহিনীর খুঁজে বের করার দায়িত্ব। কিন্তু
যে সমস্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে, সেটাতে এই বিষয়টাও অনেকের ধারণা যে পালিয়ে যেতে পারে দেশের বাইরে। যদি দেশের বাইরে পালিয়ে যায়, এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে গেল, তাহলে সামনে যে আরো ঘটনা ঘটবে না এবং পালিয়ে যাবে না, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা যতদূর জানতে পারছি, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা ঐতিহাসিকভাবেই আওয়ামী ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করে আসছে, আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছে, এবং বিশেষ করে আমি কয়েকটা বক্তব্যে বলেছি আমাদের একটা অভিজ্ঞতার আলোকে, যে আমরা জাহাঙ্গীর কবির নানকের মুখ থেকে শুনেছিলাম এনামুল হক শামীমদের উপস্থিতিতে, যে কিভাবে 1/11-এর সময় তারা এখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, কিভাবে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব মানুষ হত্যার পরিকল্পনা, তারা সীমান্তের এপার থেকে ওপার এসেছিলেন, সিম বন্ধ করে আবার ওপার চলে যাওয়া, ওপার থেকে এপার আসলে আবার নিরাপদে সিম গাড়ি এই সমস্ত সাপোর্ট, এটি সেই সময় ভারতীয় বিএসএফ করেছিল। তো আজকে এই 5ই আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে তাদের যে প্রভু রাষ্ট্র, সে ভারতেই কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি প্রশাসনের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ, সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশ্রয় নিয়েছে ভারতে। তারা ভারতকে নিরাপদ মনে করেছে, সার্ভিসে থাকা অবস্থায় তারা ভারতের পারপাস সার্ভ করেছে, যেই কারণে ভারতে তারা আশ্রয় নিয়েছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতিবাদ এবং প্রতিক্রিয়া, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ এবং বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করা, প্রশাসনে হস্তক্ষেপ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা, এর বিরুদ্ধে গত বিশেষ করে 1.5 বছরে জোরালো প্রতিবাদ হয়েছে সর্বস্তর থেকে, সর্ব লেভেল থেকে। সমস্ত রাজনৈতিক দল এই প্রশ্নে বলা চলে একই বিন্দুতে ছিল। তারপরেও ভারত এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়নি, বরঞ্চ আমরা দেখেছি তাদেরকে সাপোর্ট করার জন্য ওখানে যে শেখ হাসিনা আছে তাকে ফোনের সুবিধা দিয়েছে, আওয়ামী লীগের নাকি অফিস করে দিয়েছে, তার মাধ্যমে একটা পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমাদের রণকৌশল কি হওয়া উচিত, সেটি আমাদের সরকারের কাছ থেকে আমরা দেখিনি। আমরা দেখি নাই যে ফ্যাসিবাদ নির্মূলে সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ করা, বরঞ্চ আমরা দেখেছি 5ই আগস্টের পর ওই ছাত্র জনতার মব বলি আর বাস্তবতা বলি না কেন, ছাত্র জনতার প্রতিবাদের ফলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকে পরবর্তী সময়ে জামিন পেয়ে গেছে। এমনকি ঘৃণিত বিষয়, জঘন্য বিষয় হচ্ছে এই জামিনগুলো করানোর ক্ষেত্রে বিএনপি এবং জামাতের আইনজীবীরা জড়িত। তারা পয়সা নিয়ে জামিন করিয়েছে অনেককে, শুধু জামিনই করেনি, অনেককে পয়সা নিয়ে জামিন করিয়ে দেশ থেকে নিরাপদে বিদেশেও পাঠিয়ে দিয়েছে। সর্বশেষ উদাহরণ ছিল দিলীপ আগারওয়াল, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালের জামিনের ঘটনাটি। পরিষ্কার আমরা বলতে পারি যে আমাদের কার্যালয়ে দিলীপ আগারওয়ালের পক্ষে লোক এসেছিল, তাকে জামিন করে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারলে 100 কোটি টাকা তারা আমাদেরকে ফান্ড করবে। তো দিলীপ আগারওয়ালের মতো দুর্বৃত্তদেরকে, যারা ফ্যাসিবাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল, ফাইন্যান্সার ছিল, তাদেরকে তো আমরা জামিন করাবো না, পারলে তাদেরকে আমরা ধরাবো। আমরা এই কম্প্রোমাইজ করি নেই বা আমরা এই সমস্ত তদবির করি নেই। তো কারা করিয়েছে, যারা করিয়েছে, আমি চ্যালেঞ্জ করে পড়ছি এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, সে বিএনপির আইনজীবী থাকুক, জামাতের আইনজীবী থাকুক, তারা ন্যূনতম 1 থেকে 150 কোটি টাকা এইখানে লেনদেন করেছে। অবশ্যই এখানে বিভিন্ন ঘটনা, অনেক ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সুবাদে উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে নিয়ে অনেক কথা হয়। আমরা যতটুকু ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে দেখেছি, উনি এই সমস্ত বিষয়ে তদবির কিংবা বিভিন্ন পরামর্শের ক্ষেত্রে খুব বেশি এই সমস্ত কথাবার্তা আমলে নেন না। 64 জেলার জেলার জাজরা, হাইকোর্টের বিচারপতিরা কিংবা ম্যাজিস্ট্রেট কোর্ট, এক্ষেত্রে যে জামিনগুলো হয় আদালতে, ম্যাক্সিমাম জামিন হয় সেখানকার প্রভাবশালী আইনজীবী যারা রাজনৈতিকভাবে কানেক্টেড, তাদের চাপের কারণে কিংবা তাদের ফেস দেখে অনেক ক্ষেত্রে অনেক মামলার জামিনগুলো দেওয়া হয়। যেখানে আমরা বারবার কোশ্চেন করেছি যে এইভাবে যদি এই ফ্যাসিবাদী শক্তি, আমরা গত 16 বছরে যারা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছি, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, জামাতের আমিরের মতো লোক বছরের পর বছর, মাসের পর মাস জেল খেটেছে, কারাগারে থেকেছে, আর এখন যারা গ্রেপ্তার হচ্ছে কয়েক মাসের মধ্যে বের হয়ে যাচ্ছে। অবশ্যই এখানে আইন উপদেষ্টা হিসেবে আমি মনে করি আইন উপদেষ্টার দায়িত্ব আছে
শক্তভাবে মেসেজ দেওয়া। অবশ্যই বিচার কার্যে সরকার প্রভাবিত করতে পারে না, কিন্তু বাংলাদেশের বর্তমান সিস্টেমে কিছু ক্ষেত্রে সরকারি দিক নির্দেশনা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবাই আমরা ফলো করতে বাধ্য। কাজে সেক্ষেত্রে অবশ্যই এই ফ্যাসিবাদী শক্তি নির্মূল করার ক্ষেত্রে যারা এই যে মিছিল মিটিং এর মাধ্যমে তৎপরতা চালাচ্ছে, চট্টগ্রাম আমরা দেখেছি, ফেনী, বরিশাল, বিভিন্ন জায়গায় দেখেছি, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এই ধরনের যারা তৎপরতা চালাচ্ছে এদের জামিন অন্তত 1 বছর আগে হওয়া উচিত না। তাহলে এরা কিভাবে জামিন পাচ্ছে? এবং সমস্ত মামলাগুলো যদি দেখেন ওই বিএনপি জামাতপন্থী, মানে যেহেতু প্রভাবশালী দল এই দুটোই এখন বর্তমানে, তাদের আইনজীবীদের কানেকশনে কিন্তু জামিন হচ্ছে। তারপরেও কিছু কিছু জায়গায় আবার এই ফ্যাসিবাদের দোষর হিসেবে পরিচিত ছিল, ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছে, সেই সমস্ত আইনজীবীরাও কোর্টে কিন্তু এখন জেনারেল আইনজীবী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে, জামিন করানোর চেষ্টা করছে। প্রশাসনের মধ্যে থাকা সফট লিগার হিসেবে পরিচিত বা ফ্যাসিবাদের সফট দোষর হিসেবে পরিচিত, তারাও তাদের নেক্সাসে কাজ করছে। আমরা বারবার বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সরকারে রূপান্তর করা দরকার। সে সময় আমাদের কথা শোনা হয়নি। আমরা বারবার বলছিলাম যে জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে, এই সরকার সফল হবে না। সেটাই হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই সরকারের সফলতার সবচেয়ে বড় মানদণ্ড যদি আমরা বিবেচনা করি, সেটি আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রটি আমরা ধরব। সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সংস্কার নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে, কিন্তু তার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা দেশবাসীর কিন্তু মনে একটা প্রশ্ন, যে সাধারণ জনগণ কোন জায়গাটাতে স্বস্তি পেয়েছে, সাধারণ জনগণ কোথায় উপকৃত হয়েছে। আমরা দেখছি গত বিশেষ করে রোজার ঈদে, কোরবানির ঈদে দ্রব্যমূল্যের দাম কম ছিল, সড়ক পথে, নৌপথে, রেলপথে মানুষের ভোগান্তি কম ছিল, এটি একটি স্বস্তির বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে, আবার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কোথাও কোনো শৃঙ্খলা নাই, এবং বিশেষ করে যারা সবচেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবে, জনজীবনে স্বস্তি আনতে কাজ করবে, সেই আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, সেখানে গতি নাই। এখন এটা যদি বলতে হয়, আমরা যদি মাহফুজ আলমের কথা ধরি, উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে প্রশাসনে বিএনপি জামাতের সবাই ভাগ বটরা করে নিয়েছে। তো যদি বিএনপি জামাত ভাগ বটরা করে নিয়ে থাকে, তাহলে মাহফুজ আলমরা কেন উপদেষ্টা হিসেবে সরকারের ছিল? মাহফুজ আলম ছিল, আসিফ ছিল, নাহিদ ছিল, তারা তো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন। নাহিদ ইসলাম জনপ্রশাসন সংক্রান্ত কমিটি, সেই কমিটির সদস্য সচিব ছিলেন, যে কমিটির আহ্বায়ক সালাউদ্দিন সাহেব, মিশার রেজানা পাশা, অন্যরা আছেন। পুলিশ সংক্রান্ত কমিটিতে আমাদের আসিফ ছিলেন। তাহলে তারা কি করেছেন? এখন তারা 2 দিন আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে রাজপথের নেতা কর্মীদের মধ্যে স্লোগান দিচ্ছেন, লাশ পড়লে লাশ নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না, সরকার দায় হতে পারে না, তাদের ব্যর্থতা। তারা গত এই 14-15 মাস থেকে কি করেছেন? তাদের মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে তারা কিছু এক্সাম্পল জাতির সামনে উপস্থাপন করুক যে আমরা এটা এটা করেছি। গণ অভ্যুত্থানের তরুণদের প্রতিনিধি হিসেবে তারা সরকারে গিয়েছিলেন, আমরা সমর্থন করেছিলাম। অবশ্যই আমাদের সহকর্মী হিসেবে তাদের ছোটখাটো ভুল আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কিন্তু তাদের বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, সেগুলোর অবশ্যই একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, যাতে মানুষ যেন ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, আঙ্গুল তুলতে না পারে যে গণ অভ্যুত্থানের তরুণরাও সুযোগ পেয়ে লুটপাট করেছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল, পুরানো পথেই হেঁটেছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। তার একটা নিরপেক্ষ তদন্ত হোক, আমরা সেটি চাই। এবং আজকে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে এই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে, ছাত্র নাগরিকদের প্রতিনিধি হিসেবে তাদেরকে আমরা সরকারে যাওয়ার সমর্থন করেছিলাম, তারা আমাদের জন্য কি করেছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। আজকে সরকার অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। আমরা যে সমস্ত অস্ত্র ব্যবহার করবো, পুরানো অস্ত্র, সন্ত্রাসীরা তো ব্যবহার করবে আধুনিক অস্ত্র। আর আমাদের মতো যে যারা এই যে অস্ত্র নিবে, তাদের কয়জনের সেই ট্রেনিং আছে, আর কয়জনই সেটা ইউজ করতে পারবে সেইভাবে? আজকে আমাদের যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এখানে কয়জনকে সরকার নিরাপত্তা দেবার অস্ত্র দিয়ে কয়জনকে নিরাপদ করা সম্ভব?
যদি দেশের পরিস্থিতিকে নিরাপদ না করা যায়, জনজীবনে স্বস্তি না ফেরানো যায়, জনজীবনে আস্থা না ফেরানো যায়, তাহলে আগামীতে যে নির্বাচন, ভোটাররা কি এই গুলি খাওয়ার সংখ্যা নিয়ে ভোটের মাঠে যাবে? তারা কি গুলি খাওয়ার সংখ্যা নিয়ে মিছিলে যাবে? তো কেন গত 15 মাসেও এই ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে জনমনে স্বস্তি ফেরাতে পারলো না? আমরা বারবার বলছিলাম, অভ্যন্তরীণ ফোরামে যখন ব্যক্তিগত পর্যায়ে আমাদের আলাপ আলোচনা হয় যে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, জাতীয় পার্টির সাথে আরো লেসপেন্সারদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং ওই আওয়ামী লীগের লোকেরা ওই জাতীয় পার্টির ছাতার নিচে এখন ঐক্যবদ্ধ হচ্ছে। নির্বাচনের দিন তারা নির্বাচন করবে, মিছিল করবে, মিটিং করবে, সেখান থেকে বিভিন্ন মিছিলে হামলা করবে, মিটিংয়ে হামলা করবে, নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে গন্ডগোল লাগাবে। এই ধরনের একটা অদূরদর্শী কাজ এই সরকার করেছে। জানি না কাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে, ব্যক্তিগত লাভের কারণে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। বাবার একটা সরকারের কথা বললে শুধু ভুল হবে না, আমাদের রাজনৈতিক ভাবেও জুলাইয়ের স্পিরিটের বিপরীতে থাকা বেঈমানরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে না। এই বেঈমানদেরকে জনগণের চিনতে হবে যে কারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়নি। ইনিয়ে বিনিয়ে টকশোতে, টেলিভিশনে আলাপ আলোচনায় জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিচ্ছে, তাদেরকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য বিভিন্ন কথাবার্তা বলছে। স্পষ্টতই তারা নিজেদের সুবিধার কারণে জাতীয় পার্টির মতো, যারা দেশের গত 16 বছর নয়, জন্মলগ্ন থেকে একটা পরগাছা হিসেবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন এই দেশের ক্ষতি করেছে, তাদের প্রশ্ন আমরা দেখি নাই তাদের পরিষ্কার অবস্থান নিতে। আজকে নির্বাচনের পূর্বে তারা বিভিন্ন ফরম্যাটে মাঠে আসার চেষ্টা করছে নির্বাচনের পরিবেশটা বিঘ্ন করার জন্য। আমরা দেখেছি যে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে এই ফরিদপুরের দিকে কিছু কিছু জেলায় যে চোরাগুপ্তা মিছিল হয়েছে, এই মিছিল যেন পরবর্তীতে না হয় সেজন্য সরকারের যে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেটা রাজনৈতিক সরকার করে তার নেতাদের দ্বারা, তার দলের নেতাদের দ্বারা খোঁজ খবর রাখে যে কোন জেলায় কোন উপজেলায় কারা কি ধরনের তৎপরতা চালাচ্ছে, নাশকতার চেষ্টা করছে। তো এই সরকারের জেলা পর্যায় থেকে আমি জানি না তারা ওইভাবে ওপেনলি রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে কিনা। এখন যদি বিশাল হাউসে বসে, সেখানে তো অনেকেই কথা বলবে না। কনফিডেন্সিয়াল ভাবে রাজনৈতিক বর্তমানে এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, ক্রিয়াশীল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বসে তালিকা করতে হবে যে কারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কারা এখনো এই ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আমরা বারবার বলছি, সরকারের এগুলো কানে যায় না। তারা তাদের 3 পেয়ারের দল নিয়ে মিটিং করে, বিএনপি, জামাত, এনসিপি। এখানে বিএনপি, জামাত, এনসিপি, হ্যাঁ বিএনপি একটা বড় দল, তাদের পরামর্শ নিতে পারে, জামাত নিতে পারে, অন্যদেরও তো তাদের নেওয়াটা প্রয়োজন। আজকে এই সরকারের কারণেই জুলাই ঐক্য নষ্ট হয়েছে, জুলাই বিভাজন তৈরি হয়েছে, যার দায় ডক্টর ইউনূসের, যার দায় এই উপদেষ্টা পরিষদের। তারা 3 দল নিয়ে জাতিসংঘে যান, কিংস পার্টিকে পৃষ্ঠপোষকতা করেন, অফিসিয়ালি নির্দেশনা দিয়ে দেন বিভিন্ন জায়গাতে কিংস পার্টিকে যেন সাপোর্ট করা হয়। আর এর মধ্যে দিয়ে জুলাইয়ের অন্যান্য তরুণদেরকে সাইড করা হয়েছে, তরুণদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। শুধুমাত্র আমি বারবার ডক্টর ইউনূসকে পরিষ্কারভাবে বলেছিলাম যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা বা ওই কয়েকজন সমন্বয়ক, এদের দিয়ে গোটা জুলাইয়ের তরুণদেরকে দেখবেন না। ছাত্র দল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, এরকম ছাত্র ইউনিয়ন, বামপন্থী, ডানপন্থী অনেক সংগঠন আছে। সেই সমস্ত তরুণদের ডাকেন, তাদের সাথে চা খান, তাদের মতামত শুনেন, তাদেরকে দেশের কাজে লাগান। একটা দিন মিটিং করতে পারলো না। আজকে এখন সবাই রাজপথে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে, সবাই ঐক্য চাচ্ছে, জাতীয় ঐক্য, জুলাইয়ের ঐক্য। জুলাইয়ের ঐক্যে বিনাশ করে, জুলাইকে সর্বনাশ করে এখন শেষ বেলায় সবাই রাজপথে আওয়াজ তুলছে ঐক্যের কথা। আবার আরেকদিকে আমরা সেই পুরনো রাজনীতির অসুস্থ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, যে আজকে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতারা জামাতকে দোষারোপ করেছে, জামাতের কিছু নেতারা, এমনকি দায়িত্বশীল লোকেরাও আবার বিএনপিকে দোষারোপ করছে। যেখানে এইরকম একটা পরিস্থিতিতে গোটা জাতিকে আমাদেরকে
সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সেখানে আমরা দেখলাম এখানেও তারা বিভক্ত, এখানেও তারা একে অন্যকে দোষারোপ করছে। সেই আওয়ামী লীগ এবং বিএনপি ধাঁচে রাজনীতির মতোই, কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, কার আমলে কয়টা ধর্ষণ হয়েছে, কার আমলে কতটুকু লুটপাট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের 15 মাসে আমরা দেখি নাই যে যারা দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে ফোকলা করেছে, স্বীকৃত দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। বরঞ্চ এটা দেখেছি রাজনৈতিক বিবেচনায় অনেকের প্রকৃত দুর্নীতির মামলা, প্রকৃত ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে, এই সমস্ত মামলাও খারিজ করে নিয়েছেন, খারিজ হয়ে গেছে। আর আমাদের মতো বিপ্লবীদের যারা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করতে গিয়ে দিনের পর দিন রক্ত দিয়েছি, মার খেয়েছি, জেলে গিয়েছি, তাদের মামলা কিন্তু এখনো চলছে। তো এই আচরণ সরকারের দ্বারা, এগুলো অনেক কিছু আমরা বলতে পারি না, বলা যায় না। আমাদেরও অনেক দুঃখ আছে, কষ্ট আছে যে এই সরকারের উপদেষ্টারা আমাদের সাথে যে বৈষম্য করেছে। আজকে হাদিকে দেশের বাইরে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল নিয়েছে, আমি এখানে চিকিৎসাধীন ছিলাম। আমাকে এবং আমাদের সহকর্মীদেরকে যখন আল রাজি কমপ্লেক্সের সামনে 29শে অগস্ট আক্রমণ করা হয়েছিল, সেই ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। আমাদের সেই সময় অনেকে বলেছিল, কথাটি বাস্তব, যে ওই আক্রমণের সাথে সরকারও জড়িত থাকতে পারে, সরকার উপদেষ্টারও কেউ কেউ জড়িত থাকতে পারে। কারণ এই নৈরাজ্যকে দেখিয়ে কিছু লোকের ক্ষমতায় থাকার খায়েশ পূরণের জন্য, কারণ এই কারণে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। 30 কার্য দিবসের একটা তথাকথিত তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি আমাদেরকে ডেকেছে, আমরা গিয়ে বক্তব্য দিয়েছি, এখন পর্যন্ত তার রিপোর্ট প্রকাশিত হয় নাই। আলোচিত ঘটনা ছিল তো, সমস্ত মানুষ, জুলাইয়ের পক্ষের শক্তি, অভ্যুত্থানের পক্ষের শক্তি, আন্দোলনকারীরা প্রতিবাদ করেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু হাসিনার স্টাইলেই ঘটনাকে ডিল করা হয়েছে। যেভাবে তদন্ত কমিটি হচ্ছে, মিটিং হচ্ছে, দেখা হবে, এইভাবেই করা হয়েছে। এমনকি আমাদের চিকিৎসার ক্ষেত্রেও গড়িমসি করা হয়েছে। এগুলো আমরা বলি নাই, বলছি যে দেশবাসীর জানা উচিত ঘটনাটি। এই সরকারের উপদেষ্টারা যারা মুখোশের আড়ালে ভদ্রলোক, তাদের যে কিছু কর্মকাণ্ড আমাদের সাথে, সেগুলো জানার দরকার অনেকের। আজকে হাদির বিষয়টি শুরুর দিকে যদি গুরুত্ব দেওয়া হতো, তাহলে অপরাধীরা হয়তো পার পেত না। প্রকৃত অর্থে আমরা বারবার বলছি যে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা দায়িত্বে আছে, কমিটি আছে, এদের দিয়ে হবে না, ভালো নির্বাচন হবে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হবে না। বারবার বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ভালো ব্যক্তি, সজ্জন মানুষ, হাসি খুশি সহজ সরল মানুষ, কিন্তু তাকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। কতগুলো লোক অবসর থেকে আইনা বসানো হয়েছে, যে সমস্ত লোকজনের রানিং সার্ভিসে যারা, তাদের সাথে সম্পৃক্ততা নাই, কেউ কেউ ফ্যাসিবাদের সময় দালালি করে, চাটুকারিতা করে প্রমোটেড ছিল, সেই সমস্ত লোকজনকে বিভিন্ন পদে বসানো হয়েছে। আর তারা নিজের আখের গুছিয়েছে, তাদের বন্ধু বান্ধব তাদেরকে পুনর্বাসন করেছে। পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করা দরকার। তার সাথে এগ্রিকালচার মিনিস্ট্রি, সেই এগ্রিকালচার মিনিস্ট্রি চালাক। যেটা আমরা বলছিলাম যে 29 অগস্টের ঘটনায় চিকিৎসা নিয়েও আমাদের সাথে গাফিলতি করা হয়েছে। এই ঘটনার বিচারের জন্য যে তদন্ত কমিটি করা হয়েছে, আপনারা দেখছেন এখন তদন্ত কমিটি 30 কার্য দিবসের তদন্ত কমিটি অগস্টের পরে সেপ্টেম্বর গেছে, অক্টোবর গেছে, নভেম্বর গেছে, 3 মাস, ডিসেম্বরের আজকে প্রায় চলে যাচ্ছে, 3.5 মাস এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দিল না, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তো এই ঘটনাটি কারা ঘটিয়েছিল সেটি পরিষ্কার, যে পুলিশের পোশাক পরিহিত কয়েকজন লোক, সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন লোক। অবশ্যই এর জন্য আমি পুরো সেনাবাহিনী, পুরো পুলিশ বাহিনীকে আমি দায়ী করব না। সেখানে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন অনেকের সাথে আমরা যখন কথা বলেছি, তারা পরিষ্কারভাবে বলেছে, ভাই আমরা তো তাজ্জব বনে গেছি যে এই অভ্যুত্থানের পরে আপনাদের সাথে, বিশেষ করে আপনার সাথে এই ঘটনা ঘটবে। তারা এই কথা বলছেন। তাহলে কারা ঘটিয়েছে সেই ঘটনাটা তদন্ত করা যেত, প্রতিবেদন প্রকাশ করা যেত, দায়ী 2-4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তো এই যে এখানেও রাজনৈতিকভাবে অনেকের বিরুদ্ধে দোষারোপ করছে। সরকার উপদেষ্টাদের সংশ্লিষ্টতা নিয়েও বলা হয়েছে,
তো হতেই তো পারে, কারণ হলে তো সরকার এই ঘটনা নিয়ে আন্তরিকভাবে তদন্ত প্রকাশ করে এতদিন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তরিক বলছে তাহলে সরকারের কেন ঘটাবে? ওই যে এই ধরনের নৈরাজ্য তৈরি করে তাহলে তারা ক্ষমতায় থাকার ফন্দি ফিকির করার জন্য ঘটনা ঘটাতে পারে। হাদির ঘটনা, এখানে আমরা এক বাক্যে অনেকেই বলছি ফ্যাসিবাদী শক্তির ইনভলভমেন্ট, ফ্যাসিবাদী শক্তি এই ঘটনা ঘটিয়েছে। যারাই ঘটুক এই ঘটনার বিচার হতে হবে, আমরা চাই বিচার হোক, ঘটনার সবকিছু খুঁটিনাটি বের হয়ে আসুক। কিন্তু এই ঘটনা ঘটার পরে নিরাপদে অপরাধীদেরকে প্রস্থান করার সুযোগ করে দেওয়া হলো। এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে সরকারকে দেখলাম না। সেখানে আমি এই ঘটনার জন্য কাউকে স্পেসিফিকভাবে এখনই দায়ী করব না, আগে পুরো ঘটনার ফাইন্ডিংস আমাদের সামনে না আসা পর্যন্ত। এখন এই যে সর্বমহলে যে নির্বাচন না হওয়ার যে একটা অনিশ্চয়তা, নির্বাচন হবে না, এখন আমরা পতিত ফ্যাসিবাদী শক্তি তারা তো লেগেই আছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন যাতে না হয়, জনমনে আতঙ্ক তৈরি করা, ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা। তো তাহলে এইটার বিপরীতে স্বস্তির পরিবেশ, আস্থার পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। সরকার যদি সেই দিকে পদক্ষেপ না নেয় তাহলে তো আমরা বুঝবো যে সরকারও চায় যে এই ধরনের টালমাটাল পরিস্থিতি বজায় থাকুক। আজকে কেন বিএনপি জামাত এনসিপির সাথে 3 দলের সাথে মিটিং করে শেষ, 3 দল উদ্ধার করে ফেলবে দেশ, তাদের 3 দলের কাছ থেকে কি পরামর্শ নিয়েছে আমরা জানি না। সব দল যায় যার যার ধান্দার এজেন্ডা নিয়ে। প্রকৃত জুলাইয়ের ঐক্যকে সুসংহত করা, প্রশাসনকে ঢেলে সাজানো, জনজীবনের স্বস্তির কথা, জনগণের কথা, এটা কয়টা দল বলে আমি জানি না। সেখানে সব দলগুলোর সাথে কেন মিটিং করলেন না প্রধান উপদেষ্টা? সবসময় প্রধান উপদেষ্টাকেই কেন মিটিং করতে হবে? নির্বাচন কমিশনও ডাকতে পারতেন রাজনৈতিক বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে। পরিস্থিতি কি করা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টাও আলাপ করে একটা মিটিং ডাকতে পারতো যে কিভাবে কি করা যায়। এই সমস্ত পদক্ষেপগুলো আমরা দেখি না। প্রকৃত অর্থে যেটা আমরা বলেছি, এই সরকারের আন্তরিকতা আছে, অনেক উপদেষ্টার ব্যক্তিগত পর্যায়ে ভালো, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা অশ্বডিম্ব উপহার দিয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা অর্জনে তারা অশ্বডিম্বই পেয়েছেন অনেক ক্ষেত্রে, দু চারটি ব্যতিক্রম বিষয় ছাড়া। তো এই পরিস্থিতিতে এইভাবেই যদি চলতে থাকে তাহলে ওই অন্যান্য অনেকের মতো তাহলে এই অনিশ্চয়তা আরো ঘনীভূত হবে এবং এর বাস্তবতা তো সামনে দেখা যাবে যে নির্বাচন আসলে হচ্ছে কি হচ্ছে না। আমি সর্বশেষ জনগণকে জুলাই গণ অভ্যুত্থানের শরিকদেরকে আমি একটি কথা বলতে চাই, যে খোলামেলা কথা টেলিভিশন, টক শো, সংবাদ সম্মেলনে বলা যায় না, যেই কারণে এই লাইভটি করা, যে আপনারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটু চিন্তা করুন, জুলাইয়ের ঐক্যকে সুসংহত করুন। আজকে আমাদের নিরাপত্তা সরকারের পাশাপাশি আমাদেরকেও নিশ্চিত করতে হবে। আমি যেটা বলেছিলাম এর আগের দিন হাদিকে দেখে এবারকারের সামনে ব্রিফ করার সময়, যে 2-1 অস্ত্রধারী ব্যাংকের নিচে গুলি করে টাকা নিয়ে সো মেরে চলে যাচ্ছে। আশপাশে মোটরসাইকেলে তো অনেক আমাদের ইয়ং তরুণ অনেকে থাকেন, সিএনজি থাকেন, গাড়িওয়ালারা থাকেন, আপনারা পাকড়াও করে ধরেন। 2-1টি ঘটনায় যখন এইভাবে গণপ্রতিরোধ গড়ে উঠবে, গণপ্রতিরোধ শুধু মুখের বলছি, প্রেস ক্লাবে, শহীদ মিনারে কিংবা শাহবাগে একটা জনসমাবেশ করলে গণপ্রতিরোধ হবে না, সেটা অ্যাকশন করতে হবে। যেই জায়গায় এই ধরনের দুর্ঘটনা যারা ঘটাচ্ছে, যে যেখানে যে অবস্থা যেন আগে পাকড়াও করে ধরতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল থেকে আমরা এই রাষ্ট্রকে, এই সমাজকে সুরক্ষিত করতে পারবো না, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে, নাগরিক সচেতনতার জায়গা থেকেও যেন আমরা কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা নিজেরা যেন এগিয়ে আসি এবং দুর্বৃত্তদের প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের ঝুঁকি আছে, প্রতিনিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা হুমকি পাই, কিন্তু এই সমস্ত হুমকিকে আমরা পরোয়া করি না। আমরা নিজেদের মৃত্যু ঝুঁকি নিয়েই আমরা ফ্যাসিবাদের আমলে সংগ্রাম করেছি। আমরা 2-4-5 মাস বা এই সময়ে সরকারের এখন অভ্যুত্থানের পরে অনেক হিরো হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, অনেক পরিচিত হয়েছে। আমরা এই সুসময়ের আমরা পরিচিত না। আমরা দুঃসময়ে রাজপথে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, কাজেই আমরা এগুলোকে ভয় পাই না। কিন্তু জুলাইয়ের শক্তি সমূহ যদি বিভাজিত হয়ে যায়, তাদের মধ্যে যদি অনৈক্য থাকে, তাহলে আমাদের ড্যামেজ করার জন্য
আমাদের বিনাশ করার জন্য বাইরের লোকের প্রয়োজন হবে না, আমরা নিজেরাই যথেষ্ট। তাই বিনয়ের সাথে বারবার বলবো, একে অপরকে দোষারোপের রাজনীতি কিছুটা পরিহার করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কিভাবে আমরা কাছাকাছি আসতে পারি, মৌলিকভাবে একসাথে কাজ করতে পারি, সেই চেষ্টাটি আমাদের করতে হবে। এবং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার খোয়াব না দেখে, দেশ গঠনের নির্বাচন হিসেবে দেখে কিভাবে জুলাইয়ের অংশীদাররা সংসদে থাকতে পারে, বিভিন্ন জায়গায় সবাই যার যার জায়গা থেকে ছাড় দিয়ে একটা ঐক্যের জায়গায় নির্বাচনে আগে আমাদের পৌঁছানো দরকার। নির্বাচনের পর কেমন সরকার হবে, সেই জাতীয় সরকার, বিএনপি বলছে, জামাত বলছে, তার একটা রূপরেখা জাতির সামনে হাজির করা দরকার, যে আগামী সরকারটা কেমন হবে, জাতীয় সরকারটা, তার একটা রূপরেখা। তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। রাজনৈতিক দলসমূহ নিশ্চয়ই এই বিষয়ে ভাববে, আলাপ আলোচনা করবে। আমরা সেই প্রত্যাশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।